নিজের দলেরই এক নেতার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলারই আর এক তৃণমূল নেতা মুস্তাক আহমেদের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হলেন। অভিযোগ, মুস্তাক আহমেদ সোশ্যাল মিডিয়ায় বিধায়ক হুমায়ুন আহমেদকে হেনস্থা এবং তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এগুলি যাতে সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয় সেই দাবিতে তিনি থানা দ্বারস্থ হন। ভরতপুরের বিধায়ক এদিন একটি সাংবাদিক বৈঠক করে মুস্তাক আহমেদ সহ জেলার অন্যান্য একাধিক নেতার বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দেন। ওর কোনো পলিটিক্যাল ক্যারিয়ারও নেই, পার্সোনাল ক্যারিয়ারও নেই। নিজের সংসারের যে দায়িত্ব পালন করতে পারে না, সে আবার নিজেকে জননেতা বলে, সে আবার মানুষের কাছে নেতা হওয়ার স্বপ্ন দেখে। গত 2022 সালে পৌর নির্বাচনে বেলডাঙ্গার 5 নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে তৃণমূলের টিকিট চেয়েছিল ওই হাসান এমএলএর কাছ থেকে। তো টিকিট না পেয়ে 5 নম্বর ওয়ার্ড থেকে নির্দলের প্রার্থী রূপে এবং ভোটের দাঁড়িয়েছিল। দাঁড়াতেই পারে, সবারই অধিকার আছে। আমিও একবার নির্দলে দাঁড়িয়েছিলাম 2016 সালে, কিন্তু নির্দলে একটা কাউন্সিলরের ভোটে দাঁড়িয়ে নির্দলে মাত্র 300 কটা ভোট পেয়েছে। তার বড় বড় কথা বলার কোথা থেকে অধিকার পাই আমরা বোধগম্য হয় না। তো সে গত 4 দিন আগে থেকে বেলডাঙ্গার কোনো জমি মাফিয়া, ওখানকার প্রচুর লোক আছে যারা জমি কেনা বেচার সঙ্গে যুক্ত, প্রমোটারের সঙ্গে যুক্ত। ইন্টার বেলডাঙ্গা 1 ব্লকের বিভিন্ন জায়গায় অনেক মানুষ তাদের রুটি রোজগারের জন্য করে, আর ওখানকার যারা নেতা তারা তাদের সঙ্গে হিস্সা নেয়। প্রশাসনও এরও একটা অংশ তাদের সঙ্গে জেনে বুঝে জড়িত আছে। তো যাই হোক, সেসব নিয়ে আমাদের কোনো বক্তব্য ডাউনলোড করে, তাতে ও আমাকে টার্গেট করে বলে যে আমি নাকি ভরতপুরের বিধায়ক, আমি ভরতপুরের বিষয়েই পাত্তা পাই না। তো আমি আবার বেলডাঙ্গা বা রেজিনগর বা অন্য কোনো জায়গা নিয়ে কোনো কথা বলা আমার এখতিয়ার নাই, সেটা ও ঠিক করে দেবে। তো আমি 42 বছরের রাজনীতিতে, ও তো চ্যাং ব্যাং, ওর থেকে অনেক রতি মহারথী কে চ্যালেঞ্জ করে আমি রাজনীতিটা করি। তো আমার কাছে আমার রাজ্যের নেত্রীর নির্দেশটাই হচ্ছে সব থেকে বড় কথা। গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করার পর আমি সাময়িক বিরোধিতা করেছিলাম, সবাই জানে। আমি কোনো কথা বলে সেই কথা থেকে উঠে আসি না। পরবর্তীকালে যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন, 19শে মার্চ আমি কলকাতায় গেছিলাম, আমার ডিস্ট্রিক্টে গেছিলাম। আমার নেতৃত্বর সঙ্গে আমি কথা বলেছি, তাতে আমি চরম খুশি। নেতৃত্বকে আমার বক্তব্য বলার পর নেতৃত্ব আমার প্রতি অনেক আস্থা রেখেছেন বা আনুগত্য প্রকাশ করেছেন এবং আমাকে নিষ্ঠাবান দায়িত্ববান কর্মী হিসাবে ইউসুফ পাঠানের হয়ে ভোট করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি তাদের নির্দেশটা পালন করেছি। সেই নির্দেশ পালন করতে গিয়ে এখানকার যারা নেতা আছে এই জেলা, সেসব নেতাদের প্রচণ্ড গায়ে জ্বালা ধরেছে। কারণ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে ইউসুফ পাঠানকে জিতাতে হবে, তার দায়িত্ব তোমাকে দিলাম। এটা তাদের কাছে ভালো লাগেনি, তাই তারা যতবার মমতা ব্যানার্জি এইসব কথা বলেছেন ততবার তারা এখানে আমার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বা আমাকে, এমনকি ভরতপুর বিধানসভায় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র, তার প্রোগ্রাম সেট আপ হচ্ছে ভরতপুর বিধানসভায়, অথচ সেই প্রোগ্রামে আমি বিধায়ক আমি জানতে পারছি না। সেখানে অপূর্ব সরকার, তার ছবিতে ছয়লাভ ব্লক সভাপতিদের বড় বড় কাটাও এবং ব্লক সভাপতিদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তার ইউসুফ পাঠানের হয়ে প্রচার সভার আয়োজন করে দিচ্ছে। বিধায়ক কিছু জানে না।
অথচ আমাকে ইউসুফ পাঠানকে জিতানোর স্বার্থে, মমতা ব্যানার্জির নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার স্বার্থে আমি তখন এই নির্যাতন বা এই অসম্মানকে কিছু গায়ে না মেখে আমি নির্বাচনটা করেছিলাম। এবং সেই রিয়াদ হাকিমের মিটিংয়েও বিনা নিমন্ত্রণে আমি নিজে গিয়েছিলাম ভরতপুরে এবং সালামে, কারণ তারা আমাকে কেউ ডাকেনি, বলেনি। জেলা সভাপতিও আমার বিধানসভায় রাজ্যের মন্ত্রীকে প্রোগ্রাম দিচ্ছে, অথচ আমাকে জানাচ্ছেন। এই ধরনের টর্চারিং, মেন্টালি টর্চারিং আমাদের হয়েছে নির্বাচন চলাকালীন। প্রায় 1.5 মাস ধরে যে প্রচার বা যে ইউসুফ পাঠান ক্যান্ডিডেট হিসাবে যে এখানে ছিল, অধিকাংশ সময়টাই কাঁদি তার বহরমপুরে প্রচারেই ব্যস্ত রেখেছিল তাকে। আমাদের মতো এই যে যেখানে বেশি লিড দিলাম, আমরা ভোটটা করালাম, এইসব জায়গাতে আমাদের সঙ্গে একদিনও 1 ঘন্টা সময় দেয়নি। আমরা বারবার বলেছিলাম যে আমাদের এলাকাগুলায় দেখতে চাইছে ক্যান্ডিডেটকে ভোট দিবে, তো তাকে দেওয়া হোক, কিন্তু তাদের হাতেই সব কিছু ছিল। তাই তারা তাদের মন মতো করে সব প্রচার সূচি, প্রোগ্রাম এগুলো তারা করেছে। তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে পালন করতে পেরেছি, এটাই আমি খুশি, গর্বিত। কাজেই যারা এসব করেছে তারা তাদের বিবেকের কাছে জবাবদিহি করবে। আগামী দিনে মানুষ ভালো করে খোঁজ খবর নিলে বুঝতে পারবে যে এদের আচরণ কী ছিল। আর দলের উচ্চ পর্যায়ের নেতৃত্বরাও নিশ্চয় আগামী দিনে যে পর্যালোচনা করবে নির্বাচনের ফলাফল নিয়ে। কারণ আমাদের এই জেলায় 22টা বিধায়কের মধ্যে 2টো বিজেপি ছিল আর 20টা আমরা জিতেছিলাম। সেই জায়গাতে আপনারা জানেন যে মুর্শিদাবাদ বিজেপি লিডে আছে, বহরমপুরটা কংগ্রেস লিডে আছে, লালগোলা, শামসেরগঞ্জ, ফারাক্কা কংগ্রেস লিডে আছে, আবার জঙ্গিপুর বিজেপি লিডে আছে, বড়ুয়া বিজেপি লিডে আছে, রানীনগর সিপিএম লিডে আছে। কাজেই আমাদের দিক থেকে আমরা 3টে পার্লামেন্টের আসন জিতেছি। আমরা যেমন গর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে এই 3 জন সাংসদকে পাঠাতে পেরেছি। পাশাপাশি আমাদের ভাবতে হবে, পর্যালোচনা করতে হবে যে আমাদের 20টা আর ওদের 22টা, সেই তো এইটাই দুটোর জায়গায় একটা তারা ধরে রেখেছে, একটা কংগ্রেস লিডে এসছে আবার বহরমপুর। আর আমরা কেন 6টা জায়গায় পিছিয়ে পড়লাম? আমাদের আত্মপর্যালোচনা করা উচিত। দেখতে দেখতে আবার 2026 আসবে, তখন তো আমাদেরকে আবার এই জেলার 22টা আসন যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে পারি, সেটা তো আমাদেরকেই দেখতে হবে। কিন্তু আমাদের জেলার কিছু নেতা আছে, তাদের কি ভাষায় বলবো, বলতে মন চায় না, কিন্তু বলছি, এরা দলের পোর্টফোলিও ব্যবহার করে দলটাকেই ডুবাবার বা দলটাকেই কমজোরি করার চক্রান্তেরা লিপ্ত থাকে। কেন থাকে, কি কারণে থাকে, তারাই বলতে পারে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।